গুড মর্নিং এভরিবডি। আমরা এখনও লকডাউন সিচুয়েশনের মধ্যেই আছি, তাই আমরা ঘরে বসে একটু সাহিত্য চর্চা করছি, যে যার মতোভাবেই সময় পাস করছি, টাইম পাস করছি। কেউ বই পড়ে, কেউ নানান রকম পদ্ধতি আছে। তো আজকে সাহিত্য চর্চার মধ্যে আমরা রবার্ট ফ্রস্টের একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি। কবিতাটা হলো ফায়ার অ্যান্ড আইস, রবার্ট ফ্রস্টের লেখা। এর আগেও আমরা রবার্ট ফ্রস্টের একটা কবিতা আলোচনা করেছিলাম, বা আমি শেয়ার করেছিলাম সেই কবিতা সম্পর্কে বিভিন্ন তথ্য। ডাস্ট অফ স্নো, যেটা সিবিএসই ক্লাস 10 এর সিলেবাসেও আছে। এই ফায়ার অ্যান্ড আইস কবিতাটাও সিবিএসই ক্লাস 10 সিলেবাসেও আছে। তো আজকে এই কবিতাটা পড়ে আমার যতটুকু আমি বুঝেছি ভালো লেগেছে। আমার ছোট্ট ভাই বোনেরা যারা ক্লাস 10 সিবিএসই পরীক্ষা দেবে, তাদের যদি কিছুটা উপকার হয়, তাদের অনুরোধে আমি এই কবিতাটা সম্পর্কে দু একটা কথা আলোচনা করছি। তো রবার্ট ফ্রস্টের কবিতা অবশ্যই ভালো লাগে সবারই পড়তে। এর আগেও আমরা দেখেছি আগের ভিডিওতে রবার্ট ফ্রস্টের কবিতা পড়বার সময় রবার্ট ফ্রস্ট কবি হিসেবে কেমন এবং তার কবিতার মধ্যে কী কী কমন ফিচার্সগুলো পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো সেগুলো নিয়ে আমরা এখন আর বিস্তারিত আলোচনা করব না, এই রিপিটেশনটার দরকার নেই। আমরা সরাসরি টেক্সটে চলে যাব। আমরা দেখব রবার্ট ফ্রস্টের এই যে কবিতাটা ফায়ার অ্যান্ড আইস, ঠিক আগের কবিতার মতোই, ডাস্ট অফ স্নোর মতোই, ইট ইজ এ সিম্বলিক পোয়েম। এবং এই কবিতার টাইটেলের দিকে যদি আমরা তাকাই, দুটো শব্দ আমাদের মাথায় সবসময় আগে আসে। একটা হলো ফায়ার আর একটা আইস। যে ফায়ার অ্যান্ড আইস দুটো কম্পোনেন্টই কোয়াইট অপোজিট টু ইচ আদার। একটা ফায়ার আর একটা আইস, আগুন আর বরফ, এটা অবশ্যই কম্পোনেন্ট, মানে অপোজিট থিংস। তাহলে বেসিক্যালি আমরা যদি কবিতার ব্যাকগ্রাউন্ড পড়তে থাকি, আমরা দেখব সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকটাই এই তথ্যটা উঠে আসে যে ফায়ার অ্যান্ড আইস, এই ছোট্ট কবিতাটা নাকি বিখ্যাত দান্তের ইনফার্নো থেকে ইন্সপায়ার্ড হয়েছেন কবি এই রবার্ট ফ্রস্ট, এবং তারপরে তিনি কবিতাটা লিখেছেন। দান্তের ইনফার্নোর কোন জায়গাটার কথা এখানে বেসিক্যালি একটু উঠে আসে, সেটা হলো আমরা দেখব যে স্পিরিচুয়ালি রিলিজিয়াস একটা কনসেপ্ট আছে, যে আমরা যারা পৃথিবীতে পাপ করি, আমরা যারা সিন করি, তারা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পৃথিবীতে যখন আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায়, আমরা তারপর আমাদের এই পাপ পিউরিফিকেশান হয়, সিনগুলো পিউরিফাই করা হয়। এবং তার ফলে কিসের মাধ্যমে হয়, আমাদের আমাদের আন্ডারগো করতে হয় ফায়ারি লেক অফ হেল। এবং আবারও দেখা যায় যে লেক অফ আইসের মধ্যে আমাদের সাবমার্জ করে রাখা হয়। এবং এইগুলো করা হয় এই কারণেই, আমাদের সেই সিনগুলোকে যাতে পিউরিফিকেশনের ফলে আমাদের সোলটা বিশুদ্ধ হতে পারে, এরকম একটা কনসেপ্ট যেন আছে। তো সেরকম একটা কনসেপ্টের কথাই জন্য অনেকটা উঠে আসে এই কবিতার পাশাপাশি। আমরা দেখব যে দুটো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, ফায়ার অ্যান্ড আইস। ফায়ার মানে কি? হোয়াট ডাজ দি ওয়ার্ড ফায়ার সিম্বলাইজ হেয়ার? ফায়ার মিন্স ডিজায়ার অফ হিউম্যান বিং, ডিজায়ার্স, প্যাশন, wanting, these are human emotions. And the word ice means, or ice symbolizes hatred, despise. These are also human emotions. So let us go to the text directly. If we look at the text, then we come across that the poem expresses the idea that the poet here expresses the idea that the world would end in either two ways, either by fire or ice. মানে পৃথিবী নাকি একদিন ধ্বংস হবে, এবং সেই পৃথিবী ধ্বংস নাকি একদিন দুটো কারণে হতে পারে। কবি দুটো কম্পোনেন্টস এর কথা বলেছেন, একটা ফায়ার এবং একটা আইস। এই দুটো কম্পোনেন্টসের দ্বারা পৃথিবী নাকি একদিন ধ্বংস হতে পারে বলে তিনি অ্যাজিউম করেছেন। অ্যাজিউমটা তার নয়, আমরা যদি কবিতার টেক্সটে পড়ি, তিনি বলছেন সামসে, মানে কিছু লোক নাকি মনে করেন পৃথিবী এই দুটো কারণের জন্য ধ্বংস হতে পারে, আগুনের দ্বারা হতে পারে আর বরফের দ্বারা হতে পারে। এই রকম একটা আইডিয়া এই কবিতাতে বর্ণনা করা হয়েছে। আমরা দেখব যে ফায়ার এবং আইস, এই দুটোই যে জিনিসগুলোকে সিম্বলাইজ করে, সেই জিনিসগুলো সেলফ ডিস্ট্রাক্টিং হিউম্যান ইমোশনের সঙ্গে তুলনা করা হয়। যদি আমরা তাকাই ফায়ার এলাবোরেটলি, ফায়ারের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন, কোন ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনগুলোকে, মানুষের কোন আবেগ
যে আবেগগুলো মানুষকে ধ্বংস করে সেইগুলোকে তুলে ধরেছে। আমরা যদি একটুখানি দেখি, আমরা দেখব ফায়ার সিম্বলাইজেস গ্রিড, ফায়ার সিম্বলাইজেস অ্যাভারিস, ফায়ার সিম্বলাইজেস কনফ্লিক্ট, ফায়ার সিম্বলাইজেস ফিউরি, ফায়ার সিম্বলাইজেস ক্রুয়েলটি, ফায়ার সিম্বলাইজেস লাস্ট. These all are human emotions which are destructive. If any one of them exists in a man, the man is surely to be destroyed at a certain time. On the other hand, যদি আমরা আইস কী কী সিম্বলাইজ করে তার লিস্টটা দেখি, কবি যেগুলো বোঝাতে চেয়েছেন এক্স্যাক্টলি, সেই আইসের সিম্বলিফিকেশানগুলো যদি আমরা দেখি, আইস সিম্বলাইজেস ইনসেনসিটিভিটি, আইস সিম্বলাইজেস হেট্রেড, আইস সিম্বলাইজেস ডেসপাইস, আইস সিম্বলাইজেস কোল্ডনেস, ice symbolizes intolerance, and ice symbolizes indifference. These are also called the human emotion. These are also known as human emotion, and these also can destroy a human being if it exists in a man. তাহলে কবিতার বিষয়বস্তুটা কী হতে পারে, কবি কী বোঝাতে চেয়েছেন? কবিতার জন্য কবি একটা এ কাইন্ড অফ মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন, যে এইটাই, যে আমরা হিউম্যান বিইং, আমাদের প্রত্যেকের মধ্যে যে সমস্ত হিউম্যান ইমোশনসগুলো আছে, যে ইমোশনগুলো ডিস্ট্রাকটিভ, যে ইমোশনগুলো মানুষকে ক্ষতি করে, মানুষের মনকে ক্ষতি করে, যেগুলো ফায়ারের মধ্য দিয়ে সিম্বলাইজ করা হলো, যেগুলো আইসের মধ্য দিয়ে সিম্বলাইজ করা হলো, যেগুলো ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশন আছে, সেই সব ইমোশন যদি আমাদেরকে কন্ট্রোল করতে থাকে দিনের পর দিন, ইফ দে কন্টিনিউ টু কন্ট্রোল আস, ইফ দে কন্টিনিউ টু রুল আস, সেগুলো যদি আমাদের উপর দিয়ে শাসন করতে থাকে, অ্যান্ড ইফ উই নট অ্যাবেল টু কন্ট্রোল দেম প্রপারলি, এবং আমরা যদি সেই সমস্ত হিউম্যান ইমোশনসগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি, ইফ উই ফেলস টু কন্ট্রোল দেম দিস ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনস, দেন উই আর শিওরলি টু বি ডেস্ট্রয়েড অ্যাট আ সার্টেন টাইম. এইরকম একটা মেসেজ কিন্তু এই কবিতাতে কবি দিয়েছেন. একটা এ কাইন্ড অফ ক্যাটাস্ট্রফিক এন্ড, মানে জীবনটা যেন শেষ হয়ে যাবে যদি আমরা এগুলোকে কন্ট্রোল না করি. তার মানে সব ইমোশনের কথা তিনি বলেননি. যে ইমোশনগুলো ভালো, লাভ, প্যাশান, এগুলো অবশ্যই ঠিক আছে, কিন্তু যেগুলো ডিস্ট্রাকশান নিয়ে আসছে, যেগুলো খারাপ ইমোশান, যেগুলো ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশান, সেইগুলোর কথাই তিনি বর্জন করতে বলছেন, এবং তাদেরকে রুল করতে দেয়া যাবে না, তাদেরকে কন্ট্রোল করতে হবে. অ্যাভারিস, লাস্ট, ইনসেনসিটিভিটি, গ্রিড, লোভ, এইগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেদের মধ্যে. আমরা যদি ফার্স্ট 4 লাইন্সের দিকে তাকাই কবিতার, কবি বলছেন সেখানে, সাম সে দি ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সে ইন আইস. কবি ফার্স্ট 2 লাইন্সে যে কথাটা তিনি বললেন, কবি বলছেন না দিস ইজ নট দি স্পিচ অফ দি পোয়েট, বাট দিস ইজ রিটেন বাই দি পোয়েট, দিস ইজ দি অ্যাজাম্পশন of some groups. There are 2 groups. Some say, that means one group assumes that the world must end in fire, and there are another group who speaks that the world may end in ice, by ice. কেউ বলছেন আগুনের দ্বারা পৃথিবী ধ্বংস হবে, কেউ বলছেন বরফের দ্বারা পৃথিবী ধ্বংস হবে. এরকম 2টো গ্রুপ নাকি তৈরি হয়েছে. এবং বলছে 3rd লাইনে, ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার, এই আই মিনস দি পোয়েট. এই 3rd লাইনে কবি নিজেকে ইনক্লুড করেছেন. কবি সেখানে এসে তিনি একটা বলেছেন যে আমি যতদূর ডিজায়ারকে জানি, টেস্টেড অফ ডিজায়ার, ডিজায়ার মিনস হিউম্যান ইমোশন, এটাও একটা হিউম্যান ইমোশন, অবশ্যই ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনের মধ্যেই পড়ে বলেই কবি বলেছেন. এই ডিজায়ারকে তিনি কবি যতদূর জানেন, যে আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার, কবি তাদের সাথে একমত হয়েছেন যারা ফায়ারকে ফেভার করেছে. মানে যে গ্রুপটা, প্রথমে কবি বলছেন যে গ্রুপটা ফায়ারকে ফেভার করেছে, বা যারা মনে করেছেন আগুনের দ্বারা পৃথিবী ধ্বংস হবে, আমি সেই গ্রুপটাকে সাপোর্ট করি, কারণ তিনি ডিজায়ার সম্পর্কে অনেক কিছু জানেন, হিউম্যান ইমোশনের ডিজায়ার সম্পর্কে তার অনেকটা এক্সপিরিয়েন্স আছে. তাই তিনি জানেন যে একটা দিন ফায়ারের দ্বারাই পৃথিবী ধ্বংস হবে, তাই সেই গ্রুপকে তিনি সাপোর্ট করেছেন. দেখব এখানে যে ওয়ার্ডটা রয়েছে ডিজায়ার আর ফেভার, এই দুটো শব্দকে একটু গুরুত্বপূর্ণভাবে মনে করছি আমরা এখানে, আমরা তাদের মানেটা দেখবার চেষ্টা করব. হোয়াট ডাজ দি ওয়ার্ড ডিজায়ার মিন? The word desire means a kind of strong feeling of wanting to have something or wishing to have something. কোনো কিছু পাওয়ার একটা তীব্র ইচ্ছা, সেটাকেই তো ডিজায়ার বলা হয়. ডিজায়ার মানে ইচ্ছা, উইশিং টু গেট সামথিং, এবং নট অনলি দ্যাট উইশিং, নর্মাল উইশিং, এ স্ট্রং ফিলিং, এ কাইন্ড অফ স্ট্রং ফিলিং, হ্যাঁ এটা আমার দরকার, এ কাইন্ড অফ স্ট্রং ফিলিং হতে হবে. তাহলে নিশ্চয়ই এই যে একটা তীব্র ইচ্ছা, এর থেকেই জন্ম নেবে নানান রকমের
অসাধু ইচ্ছা, ডিসঅনেস্টি। তাহলে এই যে যদি কোনো জিনিস আমার পাওয়ার ইচ্ছা থাকে আর আমি যদি না পাই, আমার মধ্যে নানান রকমভাবে একটা বিরক্তি তৈরি হবে এবং সেখানেই আমি কোনো একটা পাপের পথে চলে যাব এবং সেখানেই আমার ধ্বংস হবে, মানে আমি অনৈতিক ইমমোরালিটিতে চলে যাব। তাহলে ডিজায়ার, এ কাইন্ড অফ ডিজায়ার, এ কাইন্ড অফ স্ট্রং ফিলিং, এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখানে। এবং ফিভার বলে যে শব্দটা আছে ফোর্থ লাইনের শেষে, সেখানে বলা হয়েছে অ্যাপ্রুভাল। ফিভার মিন্স অ্যাপ্রুভাল অর সাপোর্ট। কবি নাকি অ্যাপ্রুভ করছেন সেই গ্রুপটাকে যারা ফায়ারের দ্বারা, দি ওয়ার্ল্ড মে বি এন্ড ডিউ টু ফায়ার, এই গ্রুপটা যারা এইটাকে সাপোর্ট করছে তাদেরকে নাকি কবি, যারা এই কথাটা বলছে কবি নাকি তাদেরকে সাপোর্ট করছেন। তাহলে আমরা কি দেখব এখানে কবিতার কনোটেটিভ মিনিংয়ের মধ্য দিয়ে যদি আমরা দেখি, এই কবি বলছেন দুটো গ্রুপ দুরকম মত দিয়েছে। একটা গ্রুপ বলেছে ফায়ারের দ্বারা পৃথিবী ধ্বংস হতে পারে, একটা গ্রুপ বলেছে আইসের দ্বারা পৃথিবী ধ্বংস হতে পারে। তো ঠিক আছে, তো একটা গ্রুপ বলছে, যারা বলছেন ফায়ারের দ্বারা পৃথিবী ধ্বংস হতে পারে, তার সাইন্টিফিক কজ কী হতে পারে, কবি সেইটাকে একটু আমাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। হয়তো এমন হতে পারে যে আর্থ কোর, পৃথিবীর গহ্বর একদিন এতটাই উত্তপ্ত হয়ে যাবে, এতটাই হিটেড আপ হবে, সান এতটাই উত্তপ্ত হয়ে যাবে যে এই পৃথিবীতে যত লিভিং বিং আছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। এই যে দিনের পর দিন একটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার বাড়তে থাকছে, নিশ্চয়ই লিভিং ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা একটা ক্ষতি। যদি আমরা এখনও কন্ট্রোল করতে না পারি এই উষ্ণ উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, তাহলে পৃথিবী একদিন অবশ্যই ধ্বংস হবে। এইরকমই যেন কবিতার, এই ছোট্ট কবিতার মধ্যে একটা লুকিয়ে আছে এরকম একটা মেসেজ যদি হয়। তা কনোটেটিভলি যদি ধরি, কবি যারা বলছেন যে আগুনের দ্বারা পৃথিবী ধ্বংস হবে, তো এইভাবেই হতে পারে যে পৃথিবীর গহ্বর একদিন তীব্রভাবে উত্তপ্ত হয়ে যত লিভিং বিং আছে তাদের বাসস্থানের উপযোগী যে অ্যাটমসফিয়ারগুলো যখনই বিঘ্নিত হবে এই উত্তপ্ততার ফলে, এক্সেসিভ হিটের জন্যে, অবশ্যই পৃথিবী সেদিন ধ্বংস হবে। এরকমই মেসেজ দেওয়া হয়েছে এখানে। এবং আর একটা গ্রুপ যারা আছে, যারা মনে করছে পৃথিবীর ধ্বংসের পিছনে কারণ রয়েছে আইসের, মানে যদি এরকম হয় তাদের সাইন্টিফিক কজগুলো কী হতে পারে, যে কোনো এক সময় যদি পৃথিবীর টেম্পারেচার কমতে 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 যদি দিনের পর দিন টেম্পারেচার কমতে কমতে এমন একটা পর্যায়ে যাবে যে পর্যায়ে প্রচণ্ড ঠান্ডায় লিভিং বিংয়ের অস্তিত্বও বিপন্ন হবে। কারণ আমরা তো একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত আমরা সুইটেবলি এই পৃথিবীর অ্যাটমসফিয়ারগুলো আছে ঠিকঠাক বলেই আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পেরেছি, কিন্তু সেটা না হলে তো আমরা পারবো না। বাসস্থানের, পৃথিবী যদি বাসস্থানের উপযুক্ত না হয়, জীবিত লিভিং পিপুলদের ক্ষেত্রে বা লিভিং ওয়ার্ল্ড সেখানে তো থাকবে না। তাই পৃথিবীর সেই জন্য ধ্বংস, টেম্পারেচার এক্সেসিভ রিডিউস করলেও, কমে গেলেও পৃথিবী কিন্তু ধ্বংস হতে পারে, সেই গ্রুপের মতে ধারণা। তাহলে কবি এখানে যে দুটো এলিমেন্টসের, দুটো কম্পোনেন্টসের কথা বলছেন, আইস অ্যান্ড ফায়ার অ্যান্ড আইস, এই দুটো কম্পোনেন্টসই কিন্তু সিম্বলিক্যালি প্রত্যেকটা হিউম্যান বিং তাদের যে নিজস্ব ডিস্ট্রাকটিভ ইমোশনসগুলো আছে, ডিস্ট্রাকটিভ হিউম্যান, সেলফ ডিস্ট্রাক্টিং হিউম্যান ইমোশন, নিজেকে ধ্বংস করার নিজের মধ্যেই লুকিয়ে আছে যে সমস্ত ডিস্ট্রাকটিভ ইমোশনগুলো, সেলফ ডিস্ট্রাক্টিং হিউম্যান ইমোশন বলা হচ্ছে। ওই আমরা ফায়ারের মধ্যে দিয়ে যদি দেখি লাস্ট, অ্যাভারিজ, গ্রিড, তারপরে এই সমস্ত ইমোশনসগুলো, ডিজায়ার, এই সমস্ত ইমোশনসগুলো যেগুলো মানুষকে ধ্বংস করছে, বা আইসের মধ্য দিয়ে সিম্বলাইজ করা হয়েছে যেগুলো ইনসেনসিটিভিটি, কোল্ডনেস, ইনডিফারেন্স, হেট্রেড, এই সমস্ত ইমোশনসগুলো যদি আমাদের শরীরের মধ্যে যেগুলো আছে এইগুলোকেই কবি সামনে নিয়ে আসবার চেষ্টা করেছেন এই ফায়ার এবং আইসের দ্বারা। পৃথিবী ধ্বংস হবে মানে আমি ধ্বংস হব, আমি ধ্বংস মানে হিউম্যান বিং ধ্বংস হবে। তাহলে হিউম্যান বিং এবং পৃথিবী ইকুয়েট করে যেন একটা তুলনা করা হয়েছে যে ফায়ার এবং আইস এর মধ্যে সব কিছু লুকিয়ে আছে ধ্বংসের কারণ। এরকমই একটা কবি ধারণা দিতে চেয়েছেন। আমরা দেখব কবি থার্ড লাইনে যে আইডিয়াটা প্রকাশ করেছেন, যে কবি যতদূর হিউম্যান বিংকে চেনেন বা কবি নিজেও নিজেকে যতটুকু চেনেন, যে এই যে ফায়ারি ডিজায়ার প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, প্যাশানস, এই প্রত্যেকটা মানুষের এই ফায়ারি ডিজায়ার সম্পর্কে তার যা কনসেপ্ট হয়েছে, কবি মনে করছেন তাদেরকে সাপোর্ট করা ভালো, যারা মনে করছেন পৃথিবী ধ্বংসের পিছনে ফায়ারের কারণটা খুবই গুরুত্বপূর্ণ, আগুনের কারণে যে পৃথিবী ধ্বংস হবে সেই কারণটার জন্যে, সেই কারণটা যারা যে গ্রুপটা সাপোর্ট করছেন, কবি সেই গ্রুপটাকেই সাপোর্ট করছেন। কেন? কারণ তিনি ডিজায়ার সম্পর্কে অনেক কিছু জানেন, যে ডিজায়ার মানুষকে কোন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। কোনো একটা মানুষ তার অপূর্ণতা, তার ইনকমপ্লিটনেসকে কমপ্লিটনেসে নিয়ে আসার জন্যে, সেটা যদি অযাচিতও হয়, সে কিন্তু তীব্র থেকে তীব্রতর, ইভেন ফিয়ার্স হয়ে যেতে পারে, হিংস্র হয়ে যেতে পারে, এবং তার ফলেই কিন্তু নানান বিপত্তি আসতে পারে।
তাই এই ফায়ারি ডিজায়ারের কারণে প্রত্যেকটা মানুষ আমাদের সেলফ ডিস্ট্রাকশান নিয়ে আসতে পারি। তাই কবি ওই ফায়ারের মধ্য দিয়ে সিম্বলাইজ করা হয়েছে, এবং ফায়ারের মধ্য দিয়ে পৃথিবীর ধ্বংস হতে পারে বলে যে গ্রুপটা মনে করছেন তাদেরকে তিনি প্রথমে সাপোর্ট করেছেন। এইখানে কিন্তু এই মেসেজটা দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা কবিতার পরের অংশটুকু দেখি, বলছে বাট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস, যদি পৃথিবীটা দ্বিতীয়বারের জন্য ধ্বংস হতে হয়, প্রথমে তো ফায়ারের জন্য হলো, যদি পৃথিবী দ্বিতীয়বারের জন্য ধ্বংস হয়, মানে প্রথম প্রিফারেন্স, ফার্স্ট প্রিফারেন্স ফায়ার, যদি ফায়ারের পরে যদি পৃথিবীকে আবার ধ্বংস হতে হয়, এরকম একটা সিচুয়েশান আসে, তখন তিনি বলছেন বাট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস আই থিঙ্ক আই নো এনাফ অফ হেট। কবি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে ঘৃণা আছে মানুষের মনে, বা যথেষ্ট পরিমাণে পৃথিবীতে হেট আছে, কনসেপ্ট অফ হেট মানে হেট্রেড, টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশান, মানে এই ডিস্ট্রাকশানের জন্যে আইস ইজ অলসো গ্রেট, আইসও নাকি পারবে, অ্যান্ড উড সাফিস, যথেষ্ট পরিমাণে আইস নাকি আছে, আইস আছে মানে হেট্রেড আছে। মানে কবি দুটো শব্দের সঙ্গে খুব পরিচিত, একটা হচ্ছে ডিজায়ার অ্যান্ড হেট। এই দুটো শব্দ যে কবিতার দুটো সেকশনে দেখানো হয়েছে, এবং দুটোই কিন্তু ডিস্ট্রাকটিভ, সেলফ ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনের সঙ্গে কিন্তু জড়িত, ডিজায়ার এবং হেট্রেড। তাহলে পৃথিবী মানে হিউম্যান বিংয়ের সেলফ ডিস্ট্রাকশনের জন্য ডিজায়ার এবং হেট্রেড দুটোই কিন্তু জড়িত, এবং এই দুটোর ফলেই নাকি পৃথিবী একদিন ধ্বংস হতে পারে। হিউম্যান বিং থাকবে না, হিউম্যান সিভিলাইজেশন থাকবে না, তা পৃথিবী থেকে কী করবে? নিশ্চয়ই সবারই দরকার আছে। তো আমরা দেখব এখানে কবি ফায়ারের কস্তার থেকে সরে এসে তিনি বলছেন ইফ দি ওয়ার্ল্ড হ্যাজ টু এন্ড টুয়াইস অর দ্য সেকেন্ড টাইম, দেন আইস হ্যাজ দি সেম ক্যাপাবিলিটি টু ডেস্ট্রয় দিস আর্থ অ্যাজ অলসো দি লাইক দি ফায়ার। আমরা দেখব কিভাবে কবি এইটাকে তিনি মেনশন করেছেন, দিনের পর দিন স্লো বাট স্টেডি, আইসেরও নাকি ততটাই ক্ষমতা আছে, আগুনের যতটা ক্ষমতা আছে। আগুন হয়তো তাড়াতাড়ি পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, কিন্তু আইস তারও ততটুকুই ক্ষমতা আছে ফায়ারের মতো পৃথিবীকে ধ্বংস করবার মতো, বা এক কথায় বলতে গেলে হিউম্যান বিংকে সেলফ ডিস্ট্রয় করবার জন্যে হেট্রেডেরও যথেষ্ট গুরুত্ব আছে, সিম্বলাইজড বাই আইস। তাহলে এই কবিতার কনক্লুশনে আমরা কিভাবে আসতে পারি? কবিতার কনক্লুশনে কবি কী বোঝাতে চেয়েছেন বলে একটা মেসেজ এসেছে আমাদের কাছে, যে এই যে পৃথিবীটাতে, এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের মধ্যে হিউম্যান বিং বা লিভিং পিপুলরা আমরা এক্সিস্ট করছি, সুন্দরভাবে আমরা বেঁচে আছি। তার পিছনে কারণ একটাই, কী কারণ? কারণ হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার লোকেশন, এখানকার যে সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশান আমাদের বেঁচে থাকার জন্যে, সারভাইভের জন্যে, এক্সিস্টেন্সের জন্যে উপযুক্ত, সুইটেবল, যার জন্য আমরা বেঁচে আছি। কিন্তু এমনটা যদি হয় যে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে গেল, সান এক্সেসিভ হিটেড আপ হলো, সূর্য অত্যন্ত প্রচণ্ড কিরণ দিচ্ছে, রৌদ্রতাপের এত এক্সেসিভ হিট হয়েছে যে হিউম্যান বিং বা হিউম্যান বিং কেন, কোনো লিভিং বিংই এই পৃথিবীতে এক্সিস্ট করতে পারবে না, একদিন আগুন ধরে যাবে সব জায়গায়। তো এটা যদি হয় নিশ্চয়ই আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। বা এমনটা যদি হয়, যদি অপোজিট যে আইডিয়াটা দেওয়া হয়, এটা হলো ফায়ারের আইডিয়া। আর একটা আইডিয়া আইস, যদি পৃথিবীর টেম্পারেচার বা ওয়ার্ল্ডের টেম্পারেচার দিনের পর দিন যদি রিডিউস করতে থাকে, এবং রিডিউস করতে করতে এমন একটা লেভেলে চলে যায় যে সেখানে আর হিউম্যান বিং বা কোনো লিভিং বিংয়ের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো পরিবেশ না থাকে, তখনও কিন্তু টোটাল সিভিলাইজেশনই ধ্বংসের মুখে পড়বে। কবি এই যে মেসেজটা দিয়েছেন, এই মেসেজটার মধ্যে দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, যে উই হিউম্যান বিং, যারা বিশেষ করে স্পেশালি যাদের মধ্যে সেলফ ডিস্ট্রাকটিভ ইমোশনসগুলো রয়েছে, যে হিউম্যান বিং, যে মানুষগুলোর মধ্যে বা যে সমস্ত লিভিং বিংয়ের মধ্যে গ্রিড রয়েছে, অ্যাভারিস রয়েছে, লোভ, লাস্ট রয়েছে, ডিজায়ার রয়েছে, বা যে সমস্ত হিউম্যান বিংয়ের মধ্যে হেট্রেড রয়েছে, যে সমস্ত হিউম্যান বিংয়ের মধ্যে কোল্ডনেস রয়েছে, ইনডিফারেন্স রয়েছে, ডেসপাইস রয়েছে, মানে হোয়াট এভার ইট ইজ, যদি কোনো হিউম্যান বিংয়ের মধ্যে সেলফ ডিস্ট্রাক্টিং ইমোশন থাকে, সেলফ ডিস্ট্রাক্টিং ইমোশনগুলো যদি আমাদেরকে কন্টিনিউ রুল করে যায়, তারাই যদি আমাদের শরীর এবং মনকে, যদি বডি অ্যান্ড মাইন্ডকে যদি তারা আমাদের কন্ট্রোল করে যায়, তারা আমাদেরকে যদি রুল করে যায়, এবং আমরা হিউম্যান বিং যদি আমাদের এই অযাচিত ইমোশনগুলোকে
যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, ইফ উই নট অ্যাবেল টু কন্ট্রোল দেম প্রপারলি, তাহলে এই সেলফ ডিস্ট্রাক্টিং ইমোশনগুলো বুমেরাং হয়ে আমাদের জীবনেই ধ্বংস নিয়ে আসবে। মানে এইভাবেই সারা পৃথিবী একদিন বিপন্ন হয়ে যাবে, লিভিং বিং থাকবে না। তাহলে এইটাই মেসেজ দিতে চেয়েছেন যে উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার ইমোশন হুইচ আর সেলফ ডিস্ট্রয়িং। উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার সেলফ ডিস্ট্রাক্টিং ইমোশন প্রপারলি। ইফ উই নট অ্যাবেল টু কন্ট্রোল দেম, উই আর শিওরলি টু বি ডিস্ট্রয়েড। এই মেসেজটি কবি কিন্তু অনেকটা তুলে আনবার চেষ্টা করেছেন। এখন আমরা কবিতার কিছু লিটারি ডিভাইস অর ফিগার অফ স্পিচের দিকে একটু তাকাই, যদি দু একটা পাওয়া যায় দেখি। প্রথম যে ফিগার্স অফ স্পিচের কথা আমাদের মাথায় আসে, বা প্রথম যে কবিতার ফ্যাক্টরটা মাথায় আসে, রাইম স্কিমের দিকে একটু তাকাই। কবিতার রাইম স্কিম একদম সিম্পল, একটা ছোট্ট কবিতা। আমরা যদি দেখি এন রাইমিংগুলো যদি দেখি লাইনের, দেখব এবিএ, এবিসি, বিসিবি এরকম একটা রাইমিং আছে। আবার বলি এবিএ, এবিসি, বিসিবি এরকম রাইমিং আছে। আমরা প্রত্যেকেই যদি এন রাইমিংগুলো দিয়ে নিজেরা মেলাবার চেষ্টা করতে পারি, এটা অ্যাজ সিম্পল। আগের অনেক করা হয়েছে, এগুলো প্রত্যেকেই পারবে। আমরা দেখব এই কবিতাতে অ্যাজোনেন্স পাওয়া যাচ্ছে। এই অ্যাজোনেন্সের ব্যবহার আমরা আগেও দেখেছি, যে কোনো কবিতাতে বা ওয়ার্ড ফার্স্টের কবিতাতেও আগে দেখেছি অ্যাজোনেন্স। যে অ্যাজোনেন্স মিন্স, হোয়াট ডাজ দি ওয়ার্ড অ্যাজোনেন্স মিন্স? অ্যাজোনেন্স মিন্স দি রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড ইন দি সেম লাইন। ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হবে। যেমন এই লাইনটার কথা যদি আমরা টেক্সটে দেখি, আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার। কবিতার টেক্সটে যদি আমরা দেখি, কবি থার্ড লাইনে বলেছেন, প্রথম থার্ড লাইনে, যে আই হোল্ড উইথ দোজ হু, হোল্ড উইথ দোজ ও হু ফেভার, ও লং ও সাউন্ড, ও ভাওয়েল সাউন্ডটা রিপিট হয়েছে, ইট ইজ কল্ড অ্যাজোন্যান্স। তো অ্যাজোন্যান্স মিন্স রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড ইন দি সেম লাইন। এটা আমরা আগেও পেয়েছি। নেক্সট যে ফিগার অফ স্পিচটা আমাদের উঠে আসে সামনে, অ্যালিটারেশন। অ্যালিটারেশন বহুবার, বহু লেখাতে, বহু কবিতাতে আমরা দেখেছি। অ্যালিটারেশন ইজ দি রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড ইন দি সেম লাইন। তো আমরা এই অ্যালিটারেশনের প্রচুর উদাহরণ আছে বইতে, নিজেরা খুঁজে নিয়ে এটা করা যেতে পারে। আমার ছোট্ট ভাই বোনেরা যারা পড়াশোনা করছে তারা নিশ্চয়ই খুঁজে পাবে এগুলো। তারপরে দেখি অ্যানাফোরা। অ্যানাফোরা বলে একটা এক্সপ্রেশন, এটা একটা টার্ম। অ্যানাফোরাটা কি? যে রিপিটেশন অফ ওয়ার্ড অর এক্সপ্রেশন, রিপিটেশন অফ দি সেম ওয়ার্ড অর এক্সপ্রেশন ইন টু অ্যাট দি বিগিনিং অফ এ টু অর মোর কনজিকিউটিভ লাইন্স। দুই বা তার বেশি পরপর লাইনে যদি কোনো একটা পার্টিকুলার শব্দ বা কোনো একটা এক্সপ্রেশন যদি রিপিট হয়, তাহলে কিন্তু আমরা তাকে অ্যানাফোরা বলি। আমরা যদি কবিতার প্রথম দু লাইন দেখি, কবি ফার্স্ট লাইনে বলছেন সামসে, আবার সেকেন্ড লাইনেও শুরু করেছেন সামসে। তাহলে দুটো লাইন পরপর একই এক্সপ্রেশন দিয়ে শুরু হয়েছে। তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে যে রিপিটেশন অফ সেম ওয়ার্ড অর সেম এক্সপ্রেশন ইন টু অর মোর কনজিকিউটিভ লাইন্স, এটাকে অ্যানাফোরা বলা হয়। আমরা যদি আরেকটা টার্মের কথা একটু পরিচয় করে নিই, এনজাবমেন্ট। এনজাবমেন্ট শব্দটা আমরা কিন্তু রবার্ট ফার্স্টের যে আরেকটা কবিতা ডাস্ট অফ স্নো, সেখানেও কিন্তু আমরা খেয়াল করেছি। সেই এনজাবমেন্টের মধ্যে আমরা কি দেখেছি, যে যখন when a sentence does not end at the line break and if the same sentence continues to move on in the next line, it is called enjambment. There is no punctuation mark at the end line break, no punctuation mark, this is called enjambment. আমরা যদি দেখি লাইনটা, from what I have tasted of desire, third line, there is no punctuation mark at the end of the line, I hold with those who favor fire. কবি সেটা বলছেন। তাহলে এই যে পাংচুয়েশন মার্ক নেই লাইনের শেষে, এই পাংচুয়েশন মার্ক না থাকার জন্য একই সেন্টেন্সের একই মিনিং নিয়ে পরের লাইনে কন্টিনিউ করেছে, তাই এটাকে এনজামমেন্ট বলা হয়েছে। রবার্ট ফার্স্টের আগের অনেক কবিতাতেও এনজামমেন্ট আমরা পেয়েছি, ডাস্ট অফ স্নোতে, এখানেও আমরা এনজামমেন্ট পেলাম। তো এই গেল সব কবিতার বিস্তারিত আলোচনা। তো এখানে আমরা দুটো জিনিস আবার একটু রিপিট করে নিই, যে জিনিসটা কবি বোঝাতে চেয়েছেন। ফায়ার অ্যান্ড আইস, ফায়ারের মধ্য দিয়ে কবি সিম্বলাইজ করতে চেয়েছেন এই কবিতাতে যে কারণের জন্যে পৃথিবী নাকি ধ্বংস হতে পারে, ফায়ারের দ্বারা বা আইসের দ্বারা। ফায়ারের মধ্য দিয়ে কোন কোন ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনগুলো তুলে নিয়ে আসা হয়েছে, যে ইমোশনগুলো আমাদেরকে ক্ষতি করে, ফায়ারের মধ্যে তুলে নিয়ে আসা হয়েছে সিম্বলাইজ করে গ্রিড, ফায়ারের মধ্যে তোলা হয়েছে কনফ্লিক্ট, ফায়ারের মধ্যে দিয়ে তোলা হয়েছে ফিউরি, মানুষের রাগ, ঝগড়া, বিবাদ, ক্রুয়েলটি,
ফায়ারের মধ্যে দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে নিষ্ঠুরতা, লাস্ট আমাদের যে কামনা বাসনা, অ্যাভারিস, নানান রকমের ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশন ফায়ারের মধ্যে দিয়ে সিম্বলাইজ করা হয়েছে। এবং আইসের মধ্যে দিয়ে কী কী সিম্বলাইজ করা হয়েছে? ইনসেন্সিটিভিটি, কোল্ডনেস, ইনডিফারেন্স অফ হিউম্যান বিং, ইনটলারেন্স, হেট্রেড, ডেসপাইস, রিজিডিটি, এই সমস্ত ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনগুলোকে আইসের মধ্যে দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। তাহলে কবিতার এক লাইনে কবি যে মেসেজটা আমাদের কাছে দিতে চেয়েছেন, আমরা যদি ইকুয়েট করি এক লাইনে, যে আমরা প্রত্যেকটা মানব সমাজ, প্রত্যেকটা হিউম্যান বিং, আমরা নিজেরা নিজেদের যে ডিস্ট্রাকটিভ, সেলফ ডিস্ট্রাকটিভ হিউম্যান ইমোশনগুলো আমাদের মধ্যে এক্সিস্ট করে, সেইগুলোকে যত শীঘ্রই সম্ভব আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হবে, তাহলে আমাদের পক্ষে ভালো। আর যদি আমরা সেই সমস্ত ইমোশনগুলো দূরে না সরাই, সেই ইমোশনগুলো যদি আমাদেরকে দিনের পর দিন রুল করে যায়, ইফ উই নট অ্যাবেল টু কন্ট্রোল দেম at the proper time, then it is sure that we have to be destroyed very soon. That's all. আমি আবারও বলি, এটা কোনো টিউশন বা টিউটোরিয়াল ক্লাস নয়। লকডাউনের পরিস্থিতিতে ঘরে বসে ছাত্রছাত্রীরা যারা বাড়িতে বসে একটু যদি তাদের উপকার হয়, সেইটার জন্যেই আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতাটুকু শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয়। ধন্যবাদ।